আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো এই যে মাছগুলা দেখতেছেন, আপনারা হয়তো ভাবতে পারেন এটা মনে হয় বাংলাদেশের মাছ আর আমি বাংলাদেশেতেই আছি, কিন্তু এরকম কিছুই না। দেখেন কত সুন্দর শোল মাছ, খয়রা মাছ, তারপরে এগুলা কি মাছ বলে, কই মাছ, পুঁটি মাছও পাওয়া যায়। সব ধরনের মাছ বাংলাদেশে যেরকম খালে বিলে নদীতে এরকম এমনিতেই হয়ে থাকে মাছগুলা অর্গানিকভাবে, সেরকম এই দেশের খালে বিলেও এরকম পাওয়া যায়। তো এই এই মাছগুলা এই দেশে অনেক বাঙালি ভাইরা আছে, ওরা মাছগুলা ধরে এরকম বিক্রি করে। আমরা মাঝে মাঝেই ওই বাঙালি ভাইদের কাছ থেকে কিনে এনে এভাবে রান্না করে খাই, অনেক মজা লাগে। এমনি কিনা মাছের থেকে এই মাছগুলা তাজা এবং সুস্বাদু ভালোও লাগে। ফ্রোজেন মাছের চাইতে, মার্কেটের মাছের চাইতে এই মাছগুলাই অনেক ভালো লাগে। তো আমরা মাঝে মধ্যে এই মাছগুলা কিনে আনি। দেখেন আমি মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো ফ্রোজেন মাছের থেকে এই মাছগুলো অনেক বেশি মজাও লাগে, আবার স্বাস্থ্যের দিক দিয়েও অনেক কিন্তু ভালো, যেহেতু এগুলা কোনো ওষুধ বা মেডিসিন কিছুই দেওয়া থাকে না। যাই হোক, মাছগুলা কেটে আমি আজকে ছোটো মাছের চচ্চড়ি করব, আর এদিকে শাক ভাজি করব। তো আমি শাক অনেকগুলা একবারে নিয়ে বসেছি। সব শাকগুলা বেছে পরিষ্কার করে ধুয়ে আমি কিছু ফ্রিজে রেখে দেবো আর কিছু রান্না করব। তো এইভাবে করলে হয় কি, মানে অনেকটাই সুবিধা হয়, যেহেতু সব সময় শাক বাছা অনেকগুলা শাক ফ্রিজে রাখলে কিন্তু কিছুদিন থাকলেও কিন্তু শাকগুলো নষ্ট হয়ে যায়। ফ্রিজে যদি আপনি অনেক দিন রাখেন তাহলে কিন্তু শাকগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পচেও যায়। আবার কিছু কিছু ফ্রিজে আছে শুকায়া যায়, নষ্ট হয়ে যায়। তো আমি যেহেতু শাক অনেকগুলা, তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আমি শাকগুলা সব ধুয়ে পরিষ্কার করে একবারে বেছে নিয়ে তারপরে শাকগুলা আমি তারপরে করব, মানে চুলার মধ্যে দিয়ে, মানুষ বলে না যে ভাপ দেয় নাকি, ওইগুলা ওইভাবে আমি দেখাইতেছি আপনাদেরকে কি করব। আমি ফ্রিজে বেশিটুকু রেখে দেব আর একটু রান্না করব। তো আজকে আমি সকালে রান্না করব বাচ্চাদের জন্য একটু শাক, আমাদের জন্য আমি রেখে দেবো, আমি ওটা পরে রান্না করব দুপুরের দিকে, এটা সকালের জন্য। আমার বাচ্চারা আবার শাক ছাড়া ওরা একদমই ভাত খায় না, মাছ মাংস যাই দেন ও কিন্তু ওরা খাবে না। জানি না এমন অভ্যাস কেন, এক সময় শাক সবজি খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করছি, খাই নাই, কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ শাক ভাত ছাড়া ওরা ভাতই খায় না, মাছ মাংস দিলেও খাবে না, ওদের শাক লাগবে। দুইটা ছেলে হয়েছে আমার, দুইটা বাচ্চা, দুইটাই একই রকম, এদের শাক লাগবে। যাই করো না করো কেন, প্রতি বেলায় ভাত খাওয়ার সময় এদের ডিম দিয়ে শাক ভাজি করে দাও। তো শাক কিন্তু এমনি ভাজি করে দিলে খাবে না, তো ডিম দিয়ে শাক ভাজি করে দিতে হবে। যাই হোক, যেরকমই হোক, বাচ্চারা যেভাবেই খাক সেভাবেই খাওয়াতে তো হবে, কারণ ছোট বাচ্চা ওরা, ওদের যা খায় ওভাবে খাওয়াই বাঁচাতে হবে। এখন ওরা যেটা খেতে না চায়, আমরা যতই জোর করি তাহলে কিন্তু ওরা খাবে না। আমি অনেক চেষ্টা করছি যে অন্যরকম কিছু খাওয়ানোর বা অন্যরকম কোনো কিছু, কিন্তু ওনার মন মতোই ওরা চলে, চেষ্টা করে কোনো লাভ হয় না, যে কারণে ওরা যা খায় আমি সবসময় ওটা খাওয়ানোরই চেষ্টা করি। যাই হোক, এই তো আমার শাকগুলো আমি বেছে নিছি, আর শাকগুলো দেখেন কত তাজা, এত তাজা শাক কিন্তু মার্কেটে আমরা কোনো সময় এরকম পাই না, বা এত তাজা শাক পাওয়াও যায় না। এই শাকটা হচ্ছে আমাদের যে সবজি বাগান আছে না, যে বাঙালি ভাইয়ের, ওই বাগান থেকে গিয়ে নিয়ে এসেছি। তো তাজা তাজা শাকগুলা আমি চাইছিলাম না ফ্রিজে রেখে নষ্ট করি বা শুকাই ফেলি, যে কারণে তাজা তাজা শাকগুলো এই দেখেন আমি একটু ধুয়ে বেছে পরিষ্কার করে এই দেখেন একটু চুলার মধ্যে দিয়ে, কোনো কিছুই কিন্তু দেই নাই, এইভাবে দিয়ে একটু আমি ফ্রিজে রেখে দেবো আর একটু রান্না করব। তো পরে যখন রান্না করব তখন রান্না করতে অনেক সুবিধা, ফ্রিজেতে বের করে সহজেই রান্না করে ফেলতে পারবো, কারণ ধোয়া কাটা পরিষ্কার থাকে। তো এইভাবে কিন্তু রান্না করতেও অনেক সুবিধা হয়, অনেক দিক দিয়ে অনেক ভালো হয়। ধরেন আপনি তাড়াহুড়োয় আছেন, বা শাক বেছে রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে, এভাবে বেছে এরকম করে রেখে দিলে ঠাস করে বের করেই মনে করেন পেঁয়াজ রসুন কেটে দিয়েই
অতি তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে যায়, অনেকটাই কিন্তু উপকারে আসে। যে কারণে আমি এরকম করে রেখে দিই। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে একলা একলা আসলেই সব কিছু সামলাইতে হয়, 2টা বাচ্চা, কী আর করা। যাই হোক, যেভাবেই হোক চলতে তো হবে। আর এই দেখে কথা বলতে বলতে দেখেন আমার শাকটা রান্না হয়ে গেছে। তো শাক রান্নার শেষে আপনারা অবশ্যই এই দেখেন শাকটা রান্না হয়ে যাবে যখন দেখবেন শাকের পানি শুকিয়ে হালকা নিচে তেল তেল চলে এসেছে, তখন শাকটা নামিয়ে নেবেন। তখন দেখবেন যে শাকের অন্যরকম একটা মজা আসে, অন্যরকম মজা লাগে। পানি পানি থাকলে কিন্তু অতটা মজা লাগে না। আর এদিকে আজকে আমি রান্না করব ছোটো মাছের চচ্চড়ি। যেই মাছগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আমি কিছু ফ্রোজেন করে ফ্রিজেও রেখে দিয়েছি, যেহেতু রোজা সে কারণে বেশি করেই মাছ আনছিলাম। রোজার মধ্যে যাতে মাছ কাটাকাটি ঝামেলা না হয়, ওই মাছ দিয়েই আমি আজকে চচ্চড়ি করব। তো এখানে আমি কেটে নিয়েছি আলু আর টমেটো, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে যতটুকু আলু আর টমেটো অতটুকু পরিমাণ পেঁয়াজ নিয়েছি। মরিচও একটু বেশি করে নিতে হবে, কারণ পেঁয়াজ বেশি করে দেবো। যদি মনে করেন পেঁয়াজ বেশি দেন, মরিচ কম দেন, তাহলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, ঝাল কম হইলে কিন্তু খাওয়া যায় না। যে কারণে পেঁয়াজ বেশি দেওয়ার কারণে একটু মরিচও কিন্তু বেশি দিতে হবে। যতটা আমি আলু নিয়েছি মাত্র একটা, টমেটো নিয়েছি একটা। যতটুকু আলু আর টমেটো অতটুকুই পেঁয়াজ আর রসুন। মাছও সমান সমান দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চচ্চড়িটা অনেক মজা লাগে। দেখা গেল মাছ যদি কম হয় তাহলে কিন্তু তরকারি বেশি হইলে কিন্তু তরকারি কোনো তেমন স্বাদ লাগে না, মজা লাগে না। তো আমি এখানে এই দেখেন আমি একে একে সবগুলা দিয়ে দিতেছি। কেটে রাখা টমেটো আলু আগে দিয়ে দিছি, পরে পেঁয়াজ 2-3 কোয়া রসুনও দিছি, মরিচ কাটা, পেঁয়াজ কাটা, সজের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে একটু তেলও অ্যাড করে দেবো। পরিমাণ মতো অবশ্যই দিবেন, কমও যিনি না হয় একবারে বেশিও যিনি না হয়। তো এখন আমি এই মশলাগুলা দেওয়া শেষ করে আমি সবগুলা সুন্দর করে মাখিয়ে নেব। একটা কথা সব সময় মনে রাখবেন যে তরকারি যতটা সুন্দর করে মাখাবেন টেস্ট কিন্তু তত বেশি। তো অবশ্যই আমাদের একটু সময় নিয়ে তরকারিটা মাখাতে হবে, যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে। পেঁয়াজ আর তরকারি যতক্ষণ একটু নরম না হয়ে আসবে ততক্ষণ মাখাবেন। তো এই যে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই কেটে রাখা মাছগুলা। তো মাছগুলা দিয়ে আমি আর একটু এখন মাখিয়ে নেব ভালো করে, মাছটা তরকারির সাথে যেন মিশে যায়। মাখানো হইলে আমি এর মধ্যে দিয়ে দেবো সজের পাতা। সজের পাতাগুলো আমার ফ্রোজেন ছিল, তো এই দেখেন এই জন্য ফ্রোজেন করে রাখছিলাম। অনেকগুলা সজপাতা নষ্ট হয়ে যাবে দেখে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে ডিপে রেখে দিয়েছিলাম। দেখছেন এখন আমার উপকারে আসতেছে। তো এই তো সজপাতাগুলা আপনারা চাইলে বলক আসার পরে নামানোর আগেও আগ মুহূর্তেও দিতে পারেন। তো আমি এখনই দিয়ে দিয়েছি, যেহেতু আমার সজপাতাগুলো ফ্রোজেন ছিল, যে কারণে আমি এখনই দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এই দেখেন আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। অবশ্যই পানি একবারে শুকিয়ে যখন যাবে তখন লবণ চেক করে, এই পানি থাকতে থাকতে লবণ চেক করে নেবেন। আর পানি যখন একবারে শুকিয়ে যায় তখন তরকারিটা নামিয়ে নেবেন। এই তো হয়ে গেছে আমার চচ্চড়ি। এর মধ্যে আমি দুপুরে রান্নাবাড়ি খাওয়া দাওয়া শেষ করে তো অনেকগুলো কাপড় চোপড় জমে গিয়েছিল, তো ভাবলাম কাপড় চোপড়গুলো ধুয়ে নেই। আর কাপড় চোপড়গুলো আগে আমি ধুয়ে নিয়েছি, আর এগুলা হচ্ছে নামাজের নামাজের কাপড় চোপড়। এইগুলা যেহেতু রমজান চলে এসেছে এইগুলো ধোয়াই ছিল, তারপরে আরেকবার একটু ধুয়ে নিতেছি। তো রমজানের ভিতরে রোজার ভিতরে ধোয়াধুয়ি করা কাচাকাচি করা কষ্ট হয়, যে কারণে ময়লা না হলেও আমি আগেই ধুয়ে নিই, যাতে রোজার ভিতরে আর ধোয়াধুয়ি না করতে হয়। সবগুলা ধুয়ে কেচে পরিষ্কার করে কাজকাম গুছিয়ে রাখার চেষ্টা করি, যেহেতু রোজা থেকে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে এই কাজকাম করা খুবই কষ্ট হয়ে যায়। তো এখন আমি মেশিনটা অন করে দিতেছি। আমার ছেলে আমার সাথে এসেও টিভি দিতেছিল, এই পাশে চাপতেছিল। তো আমি ওরে নিষেধ করতেছিলাম, কারণ ও তো ছোটো মানুষ, তারপরে অনেকই বোঝে কোথা থেকে কী করতে হবে পারে। আর এইদিকে আমি আগে ধুয়ে নিয়েছিলাম যে কাপড় চোপড়গুলো, এগুলো আগে আমি ধুয়ে পরিষ্কার করছিলাম, এগুলো এখন আমি মেলে দেব। তো এই দেখেন অনেকগুলো কাপড় চোপড় কয়দিন ধরে হয়েছে, বাইরে গেছি মার্কেটে অন্য জায়গা, তো কাপড় চোপড়গুলো অনেকগুলাই জমে গিয়েছিলো, ধোয়াধুয়ি করা আর হয় নাই। তো আজকে আমি এই কাপড় চোপড়গুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
তো বাসার মধ্যে যেহেতু এই পাশে বেলকনি আছে, বেলকনি দিয়ে যে লাবিবের বাবা এইভাবে দড়ি টেনে দিয়েছে, এখান দিয়ে আমি মেলে দিলাম। আর এদিকে আমার ছেলে বিকালবেলা যা দেখে বাচ্চারা তাই শেখে। এখানে ও নিজে নিজেই ফোনের মধ্যে না কোথায় দেখছে, নিজে নিজেই দেখেন কাজ করতেছে। আমার ছোট ছেলে আবার ওই পাশে বসা। এ দেখেন ছোটো মানুষ হলে কি বিশাল ফাঁক না, একবারে যেরকম কাজ করে বড় মানুষ সেরকমই কাজ করে।